মাহতিম আর মাহিম একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। তারা প্রথমে অজ্ঞান হওয়ার ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও এখন আর নিতে পারছে না। আগে মেহের অজ্ঞান কি জ্বরও গুনে গুনে আসতো। এখন হঠাৎ কি হয়েছে মেয়েটার? আর তারাও একটা বদমাস বোন পেয়েছে, সব জিনিস লুকিয়ে রাখে। কেন রাখতে হবে? মা বাবা কিংবা তাদের সাথে তো শেয়ার করতে পারে নাকি? এত অন্তর্মুখী স্বভাবের যে কখন কি হয় সব তাদেরই খোঁজ খবর নিতে হয়। নিজে এসে জীবনেও বলবে না যে এটা হয়েছে কিংবা সেটা হয়েছে। আর ভাবতে পারছে না তারা। মেহেরের বিছানা গিয়ে কপালের হাত থেকে বসে থাকলো। ডাক্তার আবারও বলে দিয়েছে সিটি স্ক্যান করতে। আর তুহিনের কি অবস্থা কে জানে। যেতেও পারছে না মেহেরকে একা রেখে, তবে তাসনিয়াকে পাঠিয়ে দিয়েছে ওখানে। যাই হোক, ভাই তার এখানে কি করে থাকতে বলবে। কিছুক্ষণ পর মেহের চোখ খুলতেই মাহতিম রেগে কিছু বলতে যাবে, তার আগেই মাহিম ইশারায় থামিয়ে বলে, এইমাত্র উঠেছে, কিছু খায়ও নি। এখন থাক না, পরে আমরা সবাই মিলে শান্তভাবে কথা বলবো। মাহতিমি একথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। রেগে মেহেরের রুম থেকে বের হয়ে যায়। মাহিম মাহতিমের যাওয়ার পানে তাকিয়ে থেকে মেহেরের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, এখন শরীরটা ভালো লাগছে? ভালো, মেহের বলে মেহের থেকে ধীরে ধীরে উঠে বালিশে হেলান দিয়ে চারদিকে চোখ বুলাতে থাকে। এরই মাঝে সামিয়া হন্তদন্ত হয়ে এসে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুক্ষণ শক্ত করে ধরে রাখে বুকে। তার প্রাণ তার মেয়ে। ছোটবেলা থেকে বলতে গেলে মাহিম মাহতিমি মেহেরকে বড় করেছে। তাদের অফিসেই সময় কাটতো, যে কারণে তেমন কোনো সময় দিতে পারেনি তার মেয়েকে। মাহিম মাহতিম তাকে পেলেও মেয়েটা তাকে কমই পেয়েছে। এসব ভাবতে ভাবতে তিনি চোখের পানি মুছে মেয়ের মুখে অজস্র চুমুতে ভরিয়ে তোলে। মেহরও চুপ করে মায়ের আদর খেতে থাকে। সামিয়া নিজের চোখের পানি মুছে বলে, কি খাবে? কি খেতে ইচ্ছে করছে তোমার? মেহের সময় নষ্ট না করে ফটাফট উত্তর দিল, চালের রুটি উইথ বিফ না মাটন? না, বিফ। আচ্ছা, এখন তো চালের গুঁড়ো নেই, তুমি এখন ফ্রুটসগুলো খেয়ে নাও, আমি এর মধ্যে এগুলো বানিয়ে আনি। মেহের মাথা নাড়িয়ে আচ্ছা জানাতেই সামিয়া নিজের রুমে চলে গেল। ফ্রেশ হতে এরই মাঝে স্বপ্নে এসে ফ্রুটসগুলো এনে দিয়ে চলে যায়। মাহিম চুপ করে মেহেরের কাণ্ড দেখছে। মেহের স্ট্রবেরি একটা মুখে দিয়ে মাহিমের দিকে তাকিয়ে হেসে বলে, খাবে না ভাই? মাহিম মেহেরের কথায় দীর্ঘশ্বাস ফেলে মেহেরের সামনে বসে কিছুক্ষণ মেহেরের দিকে তাকিয়ে থাকে। সে ফ্রুটস খাওয়ায় ব্যস্ত। মেহেরের খাওয়ার মাঝে মাহিম বলে ওঠে, আমরা কি ভালো ভাই হতে পারিনি পাখি? মাহিমের কথা বলার সাথে সাথে মেহের তৎক্ষণাৎ তাকায় মাহিমের পানে। মেহের প্লেট থেকে একটা আঙ্গুর তুলে মাহিমকে খাইয়ে দিতে দিতে বলে, তোমরা তো বেস্ট ভাই এভার। কেন হতে পারবে না? তাহলে তুই আমাদের সাথে প্রবলেম শেয়ার করিস না কেন? আজকের ঘটনাটা তো ঘটতো, যদি তুই সেই কথাটাকে উড়িয়ে না দিতি তাহলে কি এসব হতো? এ কথা শুনে মেহের মাথা কিছু নিচু করে একটা একটা করে ফ্রুটস খেতে থাকে। কি বলবে সে? বলার তো কিছুই নেই। মেহের নিশ্চুপ থেকে মাহিম মেহেরের কপালের হালকা চোট পাওয়া জায়গাটায় হাত বুলিয়ে বলল, আরও কি এমনভাবে শরীর খারাপ হয়েছে তোর? সত্যি কথা বলবি। আজকে সিটি স্ক্যান করিয়ে নেব, প্রমিস। মেহের বলে, কোনো বাহানা দিব না। তার মানে হয়েছে, তাই তো? মেহের কোনো কথা বলল না আর। মাহিম আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি বলবে সে নিজেই বুঝতে পারছে না। না রাগ দেখাতে পারছে। মাহতিম এবার ভীষণ রেগে আছে। কয়েকটা কথা শোনার সাথে সাথে পড়বে নিশ্চিত। তাই সে শান্ত থাকলো। দুজনই যদি একসাথে শাসন করে তাহলে মেহেরের কার কাছে যাবে? এমনি আব্বু আম্মুর সাথে কম থাকে। মাহিম আর কিছু না বলে উঠে চলে যেতে নিলে মেহের মাহিমকে ডাক দিয়ে বলে, খাবে না ভাই? বেশি রাগ করেছ? না বলে আবারও যেতে নিলে মেহের কিছুক্ষণ আকুলি বিকুলি করে তুহিনের কথা জিজ্ঞেস করার জন্য, তবে বলবে কিনা সেটাই ভাবছে। এসব দ্বিধা সাইডে রেখে মেহের মাহিমকে প্রশ্ন করেই বসলো, তুহিন ভাই কেমন আছে? জানি না, এখন দেখতে যাব। মাহতিমের কাছে এখন যাস না, রেগে আছে। বলতে বলতেই মাহিম ঘর থেকে বের হয়ে যায়। মেহের মুখ গোমড়া করে সব ফল শেষ করে কিছুক্ষণ বসে থাকে। ধুর, কেন যে সে বারবার খালি অজ্ঞান টজ্ঞান হয়। কি হয়েছে আল্লাহই জানে। মেহের এসব ভাবতে ভাবতেই হঠাৎ কল এলো তার ফোনে। মেহের দেখলো আননোন নাম্বার। সে ততটা পাত্তা না দিয়ে কেটে দিল ফোন। সাথে সাথে আবারও ফোন এলো। মেহের রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে ভারী নিঃশ্বাস শোনা গেল, তবে কিছুই বলল না। মেহের নিঃশ্বাস শুনে আবারও বলল, কে বলছেন? হ্যালো। ওপাশ থেকে আবারও নীরবতার দীর্ঘশ্বাস শোনা গেল। মেহের বিরক্ত হয়ে ফোন কাটতেই যাবে, তখনই ওপাশ থেকে শোনা গেল, বেঁচে আছি তোর জন্যই ডল। নিজেকে আজ যা কিছু জীবনে আজ যা কিছু সবই তোর। জীবনে যা কিছু হাসিল করেছি তার পিছনের
কারণটাও শুধুই তুই। এমন করিস না জান, কষ্ট হয়। ওকে ছেড়ে আমাকে বেছে নে না মেহু, তন্ময় বলে। বলতে বলতেই সাথে সাথে কল কেটে দেয় তন্ময়। মেহের কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুনে কথাগুলো। তার ফোন ঠিক যেভাবে ধরা ছিল ঠিক সেইভাবেই আছে। তার কি বলা উচিত ছিল সে তাও জানে না সে। তার কানে শুধুই বাজছে, ওকে ছেড়ে আমাকে বেছে নে না মেহু। করিম জাবেদকে বেঁধে রেখেছে চেয়ারে। এটাকে মূলত করিম টর্চারের সেলই বলা হয়। করিম জাবেদকে এমনভাবে দেখছে যে জাবেদেরই আনইজি লাগছে। হাতটা তীব্র যন্ত্রণা করছে, তবে তার চেয়েও বেশি ভয় লাগছে পাশে থাকা লোকটাকে দেখে, যাকে না চিনে দেখাও নেই কোনোদিন। জেনারেল এহসানুল করিমকে তো চেনে, কিন্তু পাশের লোকটাকে মাত্রই এসেছে হন্তদন্ত হয়ে, আসা মাত্রই তাকে কেন্দ্র করে চরকির মতো ঘুরছে, যেন তার শরীরের প্রতিটা ভাঁজ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ জাবেদের চুল টেনে ধরে ফিসফিস করে বলল, রিয়াজ সাহেব, কুত্তার বাচ্চা, তোকে ওই দিন ফোন করে বলেছিলাম কিনা আমার মেয়েটার থেকে দূরে থাক? হ্যাঁ, বলেছিলাম কিনা? আমি বুঝতে পারিনি ও এত। রিয়াজ জাবেদের কথা শুনে চল বরাবর ঘুষে দিয়ে গলা শক্ত করে ধরে বলল, কুত্তার বাচ্চা, সাধারণ মেয়ে হলে কি করতিস? হ্যাঁ, জানোয়ারের মতো ছেড়ে খেতে? আমাকে মাফ করে দিন, জাবেদ বলে। বলতে বলতে জাবেদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকলো। কথাটা সে খুব কষ্ট করে বলছিল। এই বয়সে তাদের হাতের যে শক্তি তা জাবেদেরও নেই। রিয়াজ উদ্দিনকে সবাই তাকে ইঞ্জিনিয়ার হিসেবেই চেনে, তবে তার গোপন আরও একটা পরিচয় আছে। তিনি স্পেশাল আন্ডার কভার এজেন্ট, শুদ্ধ ও স্পষ্ট ভাষায় বলতে গেলে সিক্রেট অফিসার। যাদের বলে তিনি এই পেশায় আছেন করিমেরও আগে থেকেই। বলতে গেলে করিমকে আর্মিতে ঢুকিয়েছেই রিয়াজ উদ্দিনই। স্পেশাল আন্ডার কভার এজেন্ট, তাই তাকে খুব গোপনে সাবধানে ও সময় নিয়ে কাজগুলো করতে হয়। দুনিয়ার কাছে হয়তো নরম মানুষ তিনি, তবে গোপন দুনিয়ায় আরিউ কে ভাই? আরিউ কে? সবাই ভয় পায়। জাবেদ এক প্রকার দম ছেড়েই দেবে। সেই মুহূর্তে করিম রিয়াজকে টেনে ছাড়িয়ে নিলে জাবেদের থেকে। করিম শান্ত কণ্ঠে রিয়াজের উদ্দেশ্যে বলে, এখানে এভাবে থাকা তোর জন্য রিস্কি, চলে যা। শাস্তি নিজের হাতে দিতে চেয়েছিলি, দেওয়া শেষ, বাকিটা আমি সামলে নেব, যা। রিয়াজ তেড়ে যেতে গেলে করিম আবার থামালো রিয়াজকে। রিয়াজ সাপের মতো ফুঁসছে, সে যে কোনো সময় সবল মেরে দিতে পারে। করিম তাই শান্ত হয়ে রূঢ় কণ্ঠে বলল, তুই ভুলে যাস না তুই কে? যে কেউ তোকে চিনে ফেলতে পারে, মনে রাখিস, তখন তোর ফ্যামিলি কিন্তু রিস্কে চলে যাবে। করিমের কথা কাজ করলো যেন কিছুটা। তবু রিয়াজ জাবেদের কাছে থাকা চেয়ারটা লাথি মেরে ফেলে দিয়ে চলে গেল, আর ফিরেও তাকালো না জাবেদের পানে। অন্যদিকে জাবেদের মাথায় প্রচণ্ড ব্যথা পেলেও তার মূল যন্ত্রণাটা হচ্ছে তার হাতের কবজিতে, যেটা চেয়ারের নিচে চাপা পড়ে আছে। তার শরীরের পুরোটা ভর গিয়ে পড়েছে তার কবজিতে। করিমে দেখে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ তার চেয়ারে বসে বলতে থাকলেন, তোকে ঠিক কি করা উচিত বলতো? তাদের এত সামলে রাখি, তবু তাদের ওপর বাজে নজর পড়েই। আসলে সামলে রাখার কিছুই নেই। তোদের মতো কুত্তারা থাকলে মেয়েদের যতই সামলে রাখো, শকুনির নজর পড়বেই। করিম এবার চেয়ার থেকে উঠে ছটফট করা জাবেদের ছটফট আরও বাড়ানোর জন্য চুল জোরে টেনে উঠে বললেন, এই মেয়েটাকে আমি শেষ কবে কাঁদতে দেখেছি তাও মনে নেই আমার। ভাবছিস নাকি নিজের মেয়ে তো না, তাহলে এত স্নেহ কেন করি? এই মেয়ে যখন 12 বছরের, তখন আমার মাত্রই জেনারেল হয়ে র্যাঙ্কে বসবো, তখন আমার ওপর হামলার চেষ্টা করা হয়। আর সেদিন দূতের মতো হয়ে মেয়েটার একটা কথা আমার জীবন বাঁচিয়ে দিয়েছিল। বলেছিল, আঙ্কেল, তোমার চায়ে ওই দাদুটা কি যেন মিশিয়েছিল, আর জানো ওই দাদুটার কাছে তোমার মতো বড় বড় রাইফেল আছে। একথা ভেবে সামান্য মুচকি হাসলেন করিম। আবারও বলতে থাকলেন, ওই দিনও ব্যাপারটা না বললে আমি কিংবা আমার পরিবার কেউই বাঁচতাম না। আর সবচেয়ে বড় কথা হলো, ও আমার সেই বন্ধুর মেয়ে, যে বন্ধু আমার অভাবের দিনেও ঢাল হয়ে পাশে ছিল। বলেই করিম জাবেদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এভাবেই থাক কিছুক্ষণ। আমার ছেলেকে তিলে তিলে শেষ করতে চেয়েছিলি না, এবার দেখ তিলে তিলে মরার যন্ত্রণা কেমন। বলেই এবার আবার চেয়ারটা ধাক্কা দিয়ে চলে গেলেন টর্চার সেল থেকে। অন্যদিকে জাবেদের চিৎকার ছটফট বেড়ে গেল, সঙ্গে সঙ্গে ঘুটে ঘুটে অন্ধকারে ছেয়ে গেল চারপাশ। একটা আলোর ফোঁটাও রইল না সেখানে। শুধু শোনা যায় জাবেদের আর্তনাদ আর চিৎকার। তুহিন সে কখন থেকে ছটফট করছে, কিন্তু ছটফটানোটা কেউ বুঝতে পারছে না। এই যে তাকে সবাই দেখতে এসেছে, যে রিয়াজ আঙ্কেল ঠিক মতো কারোর সাথে দেখাও করেন না, তিনিও এসেছেন, কিন্তু তার গুণধার মেয়ে আসেনি। ওর জন্যই তো সবকিছু হলো, অথচ দেখো তার কোনো নাম গন্ধও নেই।
দেখে নেব ওকে, বেশ বড় বড় ডানা গজিয়েছে ওর। এই ডানা কিভাবে কাটতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। বলে আর ড্রয়িং রুমে না বসে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরের দিকে যেতে থাকলো। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে গিটারটা নিয়ে আবার বারান্দায় বসলো। ইদানিং তার বেশিরভাগ সময়ই বারান্দায় কাটে। মেহের বারান্দার দিকে তাকাতেই দেখতে পেল গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে, হয়তো পানি দিয়েছে। অথচ তার সঙ্গে একবারও দেখা করলো না। তুহিন এই ভেবে আবার চুপচাপ বসে রইল। তার কেন কিছু ভালো লাগছে না। মেহের আসুক বা না আসুক তাতে তার কি এসে যায়। আর ভাবতে পারছে না সে। চুপচাপ কোনো কথা ছাড়াই বসে থাকলো বেশ অনেকক্ষণ। ওই ঘটনার আজ 3 দিন হলো। বাজে প্রায় দুপুর 3টার কাছাকাছি। মেহেরের তৈরি করা বাগানটা এখন শুকনো পাতায় ভরা, যার জন্য বাগানটাও আগের মতো এত সুন্দর লাগে না। কি আর করার, এটা প্রকৃতি। প্রকৃতি কারো কথা শোনে, নিজের মতো করে নিজেকে রাঙিয়ে তোলে নতুন রূপে। তুহিন বাগান পেরিয়ে পরপর 3বার কলিং বেল টিপ দিল। কিছুক্ষণের মাঝেই স্বপ্ন হন্তদন্ত হয়ে ছুটে এসে দরজা খুলে দিল। স্বপ্ন দরজা খুলতেই তুহিন ঠোঁট জোর করে হাসি টেনে বলল, আপেল তোকে নিয়ে ঘুরতে যাবে। আমাকে বলল তোকে যেন বলে দিই, যা ও রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্ন একটু ভাব দেখিয়ে হাত মুছতে মুছতে বলল, যাবো না। কইয়া দেন আমার কোনো খোঁজ খবর রাখে না। খোঁজ খবর রাখে, আর তাছাড়াও মেহেরাপা একা ঘরে যাইমো না। তুহিন বেশ বিরক্ত হলো স্বপ্নার কথায়। তবু নিজের বিরক্ত লুকিয়ে বলল, না গেলে আমার কি, আমি আরও কিছু টাকা দিলাম যাতে তোকে কিছু কিনে দিতে পারে। তুহিনের কথা শুনতেই স্বপ্নার চোখ জলজল করে উঠল। সঙ্গে সঙ্গে কিছু বলতে যাবে, তার আগেই কিছুটা ভাব নিয়ে বলে উঠল, আপনি কইতাছেন দেখা যাইতাছি। ওরে কইয়া দিয়েন আপনার কথার লেগাই যাইতাছি। কিন্তু মেহেরাপা, আর কিছু হবে না, তুই জানা। স্বপ্ন তুহিনের কথায় মাথা নেড়ে নিজের ঘরে গিয়ে সুন্দর করে সেজে গুজে আবার দরজার কাছে আসতেই দেখলো তুহিন নেই। স্বপ্ন এতে পাত্তা না দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল আপেলের কাছে। অন্যদিকে তুহিন ঘরের সিঁড়ির নিচ থেকে বের হলো। স্বপ্না যেতেই সঙ্গে সঙ্গে ওপরে চলে গেল মেহেরের ঘরে। তবে সেখানেই কাউকেই দেখতে পেল না। ঘর একদম খালি। তুহিন বেজায় বিরক্ত হলো মেহেরকে না পেয়ে। সারা ঘরে একটু একটু করে চোখ বুলালো। সম্পূর্ণই সাদা আর গোলাপের সংমিশ্রণে করা ঘরটা। তুহিন ঘরটাতে চোখ বুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতেই তুহিনের চোখ ছানাবড়া হয়ে গেল। কিছুটা অবাক হয়েই বলল, এ কি ভাই, কসমেটিক্সের গোডাউন নাকি? তুহিন একটা একটা করে ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন ঘাঁটতে থাকলো। সব কটাতেই একই নাম, নেট্রোজেনা। তবে তার চোখ গেল পিঙ্কিশ একটা পারফিউমের দিকে। বলতে গেলে সবচেয়ে প্রিমিয়াম লাগছে সবকটার থেকে। তুহিন কিছুক্ষণ খুঁটিয়ে দেখে মাঝখানের লেখাটা কিছুটা শব্দ করেই পড়ল, মিস ডিওর। কথাটা বলতে বলতেই মেহেরের কণ্ঠ ভেসে এলো দরজার ওপাশ থেকে, আপনি এখানে? তুহিন মেহেরের দিকে তাকিয়ে পারফিউমটা রেখে বলল, কেন আসতে পারি না? আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছেন কেন? আগে তোর জন্য না, আমি নিজের জিনিস গুছিয়ে রাখতে পারতাম না। হয় ভেঙে ফেলতাম, না হয় কোথায় রাখতাম তা খুঁজেই পেতাম না। মেহের কোনো কথা না বলে তুহিনের চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, সরি, ঘাটাঘাটি করার জন্য। তুহিন মেহেরের সরি শুনে সরাসরি তাকালো মেহেরের দিকে। সে বুঝলো না সরিটা কিসের জন্য, তাই না বুঝেই বলল, তুহিনের কথা শুনে মেহের এক পলক তুহিনের দিকে তাকিয়ে থেকে আবার নিজের রুম থেকে বের হতে উদ্যত হলো। তুহিন সঙ্গে সঙ্গে মেহেরের চুল টেনে ধরলো। এতে মেহের কিছুটা পিছিয়ে আবার একই জায়গায় থামলো। মেহের জিজ্ঞাসু দৃষ্টিতে তুহিনের দিকে তাকিয়ে থাকলো। তুহিন সঙ্গে সঙ্গে বলে উঠলো, ইগনোর করছিস কেন আমাকে? একবারও দেখতে গেলে না যে? মেহের তুহিনের কথায় তাচ্ছিল্যের হাসি হাসলো। ইগনোর? সে তুহিনকে কিছুটা অসম্ভব নয় কি? কিভাবে সে ইগনোর করছে সেটাই তো সে জানে না। রোজকার মতো গোলাপ, রোজকার মতো তুহিনকে এক পলক তো দেখেই আসে। এটাকে কি ইগনোর বলে? মেহেরের কাছে তো মনে হয় না সে তুহিনকে ইগনোর করছে। অভ্যাস কি বদলানো এতটাই সহজ? ছোটবেলার অভ্যাস তো, তাই কিভাবে বদলাবে সে? মেহেরকে চুপ থাকতে দেখে তুহিন আবার কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ মেহেরের ফোনে কল আসলো। মেহের সঙ্গে সঙ্গে কেটে দিল। সেকেন্ডের কাটা না পেরোতেই আবার কল এলো মেহেরের ফোনে। মেহের আবার কল কেটে তুহিনের পাশ কাটিয়ে চলে যেতে গেল। আবার একইভাবে মেহেরের ফোনে কল এলো। এইবার তুহিন ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করতেই ভেসে উঠল কোনো মাদকতার ভরা পুরুষালী কণ্ঠস্বর, ডল, এমন করিস না প্লিজ, শান্তি পাচ্ছি না, একটু তোর কণ্ঠস্বর শুনেই কেটে দেব। তন্ময়ের কণ্ঠস্বর শুনে সঙ্গে সঙ্গে তুহিনের জল রাগে ফুলে উঠল। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। গলার অ্যাডামস অ্যাপেলগুলো বারবার ওঠানামার সঙ্গে সঙ্গে ঢেউ তুলছে। মেহের এসব পাত্তা না দিয়ে ফোনটা টান মেরে নিয়ে ঘর থেকে বেরিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তুহিন মেহেরের চুল সামান্য পরিমাণ টেনে নিজের কাছে এনে দৃঢ় কণ্ঠে বলল, বলেছিলাম না
তন্ময় ভালো মানুষ নয়, ও খুব জঘন্য। মেহের নিজের চুল ছাড়িয়ে তুহিনের থেকে দূরে সরে গিয়ে বলল, আপনার থেকে অন্তত ভালোই। কথায় কথায় তো আর কষ্ট দেয় না, বলে মেহের আবার যেতে গেল। তুহিন মেহেরের হাত ধরে টেনে কিছুক্ষণ মেহেরের দিকে তাকিয়ে রইল। হঠাৎই মেহেরের কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে বলল, আমি কি তোকে এভাবে কখনো কাছে টেনেছি? মেহের হঠাৎ এমন হয় থতমত খেয়ে দূরে সরে যেতে চাইল। তুহিন আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার দৃষ্টি নিবদ্ধ মেহেরের পানে, যে কুকড়ে যাচ্ছে অস্বস্তিতে লজ্জায়। মেহের ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি কি হয়েছে? ছাড়েন আমাকে। তুহিন নিজের মুখটা ধীরে ধীরে মেহেরের কাছে নিতেই মেহের ছটফটিয়ে উঠল। তুহিন ভাই, কি কি করছেন? ছাড়েন আমাকে। বলার সাথে সাথে তুহিন সঙ্গে সঙ্গে মেহেরের গালে শব্দ করে চুমু খেয়ে বলল, এভাবে ত্বকে কখনো আদর করেছে নাকি? বলেই আবারও মেহেরকে আষ্টে পিষে জড়িয়ে ধরে মেহেরের চুলে নাক ডুবে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, নাকি তোকে কখনো এভাবে জড়িয়ে ধরেছি কোনোদিন? মেহেরের সারা শরীর থরথর করে কাঁপছে, বারবার ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। তবে তুহিন ছাড় দিতে নারাজ। তুহিন সেভাবেই থেকে মেহেরের কানের কাছে মুখ নিয়ে বলল, এই ছটাকে ঠিক কী নামে সম্বোধন করবি? মেহু, স্নেহ, নাকি কামকতা? যেটা তুই মাত্র 7 বছর বয়সে তন্ময়ের থেকে পেয়েছিলি। জানিস, ওই দিন ঠিক এই কারণেই তোকে মেরেছিলাম। তুই এই কামুকতার ছোঁয়া না বুঝলেও আমি কিন্তু বুঝেছিলাম এটা শুধু স্নেহের ছোঁয়া না। যখন তুই বললি আমি তন্ময়ের থেকে খারাপ, তখন তো একটু তন্ময়ের মতো হতেই হয়, তাই না? বলেই বলতে না বলতেই আবার মেহেরের চুলে নাক ডুবালো। মেহের কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল তুহিনের কথায়। আবার তুহিনের নিঃশ্বাসের স্পর্শে মেহেরের হুঁশ ফিরতেই আবার তুহিনের বুকে ধাক্কা দিতে থাকলো বারবার। তুহিন মেহেরের শরীরের ঘ্রাণ নিতে নিতে ঠোঁট কামড়ে বলল, পারফিউমের ঘ্রাণ। কিন্তু সেই পুরাই। বলতে না বলতেই মেহেরকে ছেড়ে দিয়ে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যেতে যেতে মেহেরের দিকে তাকিয়ে বলল, আমার কাছাকাছি 1000বার এসেছিস, কখনো কি তোকে এইভাবে ছুঁয়েছি? নাকি তোর কাছাকাছি আসার ফায়দা নিয়েছি কখনো তন্ময়ের মতো? এমন না যে আমার আসতে মন চায়নি। কথা শেষ হতেই তুহিনের পায়ের আওয়াজ ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকলো। মেহের সঙ্গে সঙ্গে মোবাইলটা ছুঁড়ে ফেলে নিজের মাথার চুল টেনে ধরল। কি হলো মিনিটের মাঝে তা বুঝতেই তার বেশ সময় লাগলো। তবে এখন তার রাগ হচ্ছে, কেন সরাতে পারলো না তুহিনকে নিজের থেকে। সব 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 বিরক্ত লাগছে তার, সব। মেহের মৃদু স্বরের সঙ্গে সঙ্গে বিছানায় বসে বলল, আই হেট ইউ তুহিন ভাই, আই হেট ইউ, আই হেট ইউ। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।